তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস শুরু হলো। এখন আকাশে বাতাসে আক্ষরিক অর্থে উৎসবের রেশ। সেই রেশ টেনে আমাদের আজকের আসরেও উৎসবেরই কথা। রবি ঠাকুরের উৎসব বলবো না ঠিক, কিন্তু এক অর্থে হয়তো তাইও আবার, কারণ এই উৎসব বিশ্বভারতীর উৎসব। শান্তিনিকেতনে সম্বৎসর নানা রকম উৎসব হয়, আর অনিবার্যভাবেই তার সঙ্গে থাকে গান। সেই সব ছবি, সেই সব গান নিয়ে কথা বলতে আজ আমার সঙ্গে আছেন দুই অতিথি, একজন প্রবীণ, অন্যজন নবীন, কিন্তু দুজনেই শান্তিনিকেতনের আশ্রমিক। প্রথমজন সুখ্যাত শিল্পী, সমালোচক এবং সঙ্গীতবেত্তা শোভন সোম, দ্বিতীয়জন নবীন সঙ্গীত শিল্পী সুপ্রতীক দাস। আসুন শোভনবাবু, আসুন সুপ্রতীক, আপনাদের এই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সৌমিত্র। আপনি প্রথমেই একটা কথা বললেন যে বিশ্বভারতীর উৎসব। আপনার সঙ্গে কিন্তু আমি একমত নই। বিশ্বভারতী হয় 1919-এ এবং বিশ্বভারতীর উৎসব হয় 1922 থেকে। সুতরাং ওটাকে আমি বিশ্বভারতীর উৎসব বলবো না, ওটাকে আমি শান্তিনিকেতনের উৎসব বলবো। বাহ, এটা তো খুব ভালো কথা জানা গেল। হ্যাঁ, না, এক্ষেত্রে আমি আপনার সাথে একমত। প্রথম কথা হলো 1862-তে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতন আবিষ্কার করেন। আবিষ্কার এই অর্থে তিনি বোলপুর স্টেশন থেকে রায়পুরে জমিদারদের লর্ড সিংহজি পরিবারের সেখানে যাচ্ছিলেন। পথের মাঝখানে তিনি বিশ্রাম নেবার জন্য থামলেন। সেখানে কয়েকটা খেজুর গাছ ছিল এবং দুটো বড় বড় ছাতিম গাছ ছিল, যাকে সপ্তপর্ণী বলে। সেইখানেই তিনি সেই যে দিগন্ত বিস্তৃত একটা, যেখানে দিগ্বলয়ের কোনো চোখের বাধা পায় না, দিগ্বলয়, সেখানেই তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মাস্বাদ গ্রহণের জন্যে কোনো বাধা তার চোখের সামনে ছিল না। 1863 থেকে তিনি সেই জমিটা কেনবার জন্যে তোড়জোড় শুরু করেন এবং কেনা হয়। 1888-তে তিনি ব্রহ্ম উপাসনার জন্যে সেই জমিটিকে উৎসর্গ করেন এবং এটি ট্রাস্ট ডিড করেন। সেই ট্রাস্ট ডিড অনুযায়ী প্রথমে শান্তিনিকেতন বাড়িটি হয়, যেটি রয়েছে মন্দিরের কাছে, তারপরে মন্দির হয় এবং তিনি যে ট্রাস্ট ডিডটি করেন 1894-তে, সেই ট্রাস্ট ডিড অনুযায়ী 1894 থেকে পৌষ উৎসব শুরু হয়, পৌষ মেলা শুরু হয়। দেবেন্দ্রনাথের এই ট্রাস্ট ডিডের একটা বড় অংশ এটাই ছিল যে প্রথম তিনি দীক্ষা নিয়েছিলেন 1843-এ এবং তিনি দেখেছিলেন যে অনেক ব্রাহ্ম দীক্ষিত হওয়ার ফলে তারা একটা উৎসবের প্রয়োজন অনুভব করছেন। তাই 1845-এ প্রথম কলকাতার ওপারে গঙ্গার ধারে গড়িটির বাগানে তিনি ব্রাহ্মদের নিয়ে পৌষ উৎসবের সূচনা করেন 1845-এ। কিন্তু শান্তিনিকেতনে তিনি যখন ট্রাস্ট ডিড করলেন, সেখানে পৌষ উৎসবের সঙ্গে তিনি কিন্তু একটি মেলাকে আবশ্যিক ঘোষণা করলেন। সেই 1894 থেকেই পৌষ মেলা পৌষ উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে। 7 পৌষ 8 পৌষ এই দুদিন মেলা হয়, কিন্তু 9 পৌষ মেলা হবার কথা নয়। কখনো 9 পৌষ 25শে ডিসেম্বর পরে সেদিন খ্রিস্টোৎসব হয়, অর্থাৎ 3 দিন, বা দেখতে গেলে 6 তারিখ 6 পৌষ থেকেই মেলা শুরু এবং 10 পৌষে তার শেষ। আচ্ছা, আপনার কথায় একটা জিনিস মনে হচ্ছে যে এই যে মেলাও একটা যোগ করার কথা ভেবেছিলেন, এটা বোধহয় ওই জায়গা বলেই ভেবেছিলেন। হয়তো কলকাতাতেই যদি আর একটা জায়গা নিয়ে আশ্রম করতেন তাহলে হয়তো মেলার কথা ভাবতেন না। যেহেতু বীরভূমে অন্য মেলারও ঐতিহ্য আছে, জয়দেব আছে, আরও অনেক আছে, সেই জন্যই হয়তো ভেবেছিলেন যে ওখানে একটা মেলাও হোক এই পৌষ উৎসবের সঙ্গে। এটা কি আপনার মনে হয় না? হ্যাঁ, বটেই। তবে মেলার আরেকটা কারণ ছিল, সেটা হলো ধর্মভাব উদ্দীপনের জন্যে মেলা। মেলা কিন্তু বিনোদনের জন্যে ছিল না এবং তিনি বলে দিয়েছিলেন যে এই মেলাতে সব ধর্মের সাধু পুরুষরা আসবেন, ধর্মবিচার, ধর্মালাপ করতে পারবেন। এই মেলায় কোনো পৌত্তলিক আরাধনা হবে না, কুৎসিত আমোদ উল্লাস হবে না, মদ মাংস ছাড়া
সব রকমের জিনিস কেনাবেচা হতে পারে, এবং তিনি চেয়েছিলেন যে গ্রামের লোকেরা যাতে সমবেত হয়, ধর্মভাবে উদ্দীপিত হবার জন্য বিনোদনকে একটা কেন্দ্র করে। আচ্ছা, এই যে ধর্মভাবে উদ্দীপিত হওয়ার জন্য যে স্থানটি তিনি তৈরি করলেন, যেখানে প্রথম তিনি গিয়ে বিশ্রাম নিতে গিয়ে তার মনের আরাম, প্রাণের আরাম এবং মনের আত্মার শান্তি তিনি খুঁজে পেয়েছিলেন, আপনি বললেন যে সেখানে তখন দিগ্বলয় অবধি দৃষ্টিতে কোনো বাধা ছিল না, সব মানে যেন ব্রহ্মস্বাদের মতন সেই দৃষ্টি চলে যেত দিগন্ত অবধি। আচ্ছা সুপ্রদীপ, আপনি কি বলতে পারেন এখনকার শান্তিনিকেতনে সেই দিগ্বলয় অবধি খোলা দৃষ্টি কি যায়? না, এটা বলাটা খুব মুশকিল, কারণ আমরা যে সময়টা পড়াশোনা করেছি আমরা সবসময় এই মানে পৌষ মেলা বলতে এই শোভনদা যেটা বলছেন যে সময়টাকে উনি মূলত বলছেন, আমরা সেই সময়টা পাইনি। এবং এই একটা বললেন যে এই মদ মাংস একটা ওরকম ধরনের ব্যাপার, ওটা তো খুব আধিক্যই দেখি মানে অনেক ক্ষেত্রে। তো যে সমস্ত পৌষ মেলাতে স্টল বসে সেখানে তো মদের কথা আমি অতটা বলতে পারছি না, কিন্তু মাংসের কথাটা আমি বেশ জোর দিয়েই বলতে পারছি, কারণ আমরা নিজেরাও খেয়েছি সেখানে। হ্যাঁ, তো ওই দিগ্বলয়ের যে জায়গাটা আমার মনে হয় সেই সময় মেলার যে কনসেপ্টটা ছিল, যে উনি যেটা বলছিলেন, তা আমরা আমাদের সময়, আমি যেহেতু সঙ্গীত ভবনের ছাত্র, আমি আমার যেটুকু খুব সামান্য অভিজ্ঞতার জায়গা থেকে অনেক কমার্শিয়াল আউটলুক দেখেছি, অনেক বেশি কমার্শিয়াল আউটলুক। এবং সত্যি কথা বলতে কি ওই ঐতিহ্য বা ওই ব্যাপারটা না নিশ্চয়ই কম আছে, এটাকে মানতেই হবে, খানিকটা কম আছে। তবে তার মধ্যেও আমরা আমাদের মতো করে যেভাবে, একটা ঐতিহ্য তো পুরোপুরি শেষ হয়ে যেতে পারে না, মানে সেটার যতটুকু রাখা যায়, আমরা সকালবেলা গান গাওয়া, খ্রিস্টোৎসবের মন্দিরে অংশগ্রহণ করা, গান গাওয়া, এগুলোর মধ্যে দিয়ে আমরা কিছু যেটুকু মেলার আনন্দ উপভোগ করেছি, বা নিজেরা সঙ্গীত ভবনে স্টল করেছি, মানে এরকমভাবে আর কি, মানে কিছুটা তো বদলেছে নিশ্চয়ই, কিন্তু তার মধ্যেও একটা কিছু যেন আমরা খুঁজে পাই। আমার কথা হচ্ছে মেলা এবং উৎসব অভিন্ন ছিল আমি যখন দেখেছি। তার কারণ হচ্ছে কাচ মন্দির থেকে বেরিয়ে এই রাস্তাটা পেরোতেই মেলা বসতো, উত্তরায়ণের ঠিক লাগোয়া পূব দিকের সেই তেকোনা মাঠটায়। সেটা ছিল একেবারে উপাসনা থেকে বেরিয়েই যাতে লোকে মেলায় আসতে পারে সেই রকম, এবং সবাই সেইভাবেই আসতেন। এবং সেটা ছাতিমতলা থেকেও দূরে নয়। আগের দিন রাত্রিরে তো বৈতালিক হতোই, এমনকি সকালবেলা শান্তিনিকেতনে সেই ছাতিমতলায় উপাসনার পরে আবার বৈতালিক করতারু নাম গান গাইতে গাইতে উত্তরায়ণ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে থাকে। এখনো সেটা হয়, এবং মানে শেষ হয় আগুনের পরশমণি। অর্থাৎ রীতিটি ঠিকই আছে, তার ধরন ধারণ অনেক পাল্টেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্দিরের সামনেই মেলা বসাবার কারণটা এক্ষুনি যেটা আমি বললাম, যে উৎসবের মেলাকে অভিন্ন করে দেখবার ব্যাপারটা। কিন্তু 1961 থেকে সেই রবীন্দ্র শতবর্ষে এত ঢল নামলো অতিথিদের, যে তখন মেলা আরো বৃহত্তর একটা জায়গায় সরাবার প্রয়োজন হয়ে পড়ল, যেটা মন্দির থেকে যথেষ্ট দূরে। এবং আমি যখন দেখেছি মেলা আজ থেকে 60 বছর আগে, তখন কিন্তু পেট্রোম্যাক্সের মেলা দেখেছি, বিজলিবাতির মেলা দেখিনি আমি। এবং যেটা মন্দিরে জ্বালানো হতো সেটা মোমবাতি জ্বালানো হতো, প্রদীপ জ্বালানো হতো। আজকে সেখানে বিজলিবাতি জ্বালানো হয়। সুতরাং পেট্রোম্যাক্সের মেলা এবং বিজলিবাতির মেলার মধ্যে চরিত্রগত তফাৎ রয়েছে। আমি আপনাকে ইন্টারাপ্ট করছি এই কারণেই, বিজলিবাতি বোধহয় এখন জ্বালানো হয়, কিন্তু খ্রিস্টোৎসবে এখনো আমরা যে মন্দিরে গানে অংশগ্রহণ করি, এখনো কিন্তু মোমবাতি দিয়ে পুরো মন্দিরটা সাজানো হয়। বা ওইটাই কিন্তু আমাদের, ওইগুলোর থেকেই আমাদের একটা উদ্দীপনা বা ইন্সপিরেশন হয়। হ্যাঁ, হয়তো সেই সময়টা বিজলিবাতি ব্যাপারটা ছিল না, এখন হয়তো আছে, কিন্তু মোমবাতি এখনো জ্বলে তো। আচ্ছা, আমরা তো মেলার কথা এবং উৎসবের কথা শুনছি, এর থেকে আমার মনে কয়েকটা জানার ইচ্ছে হচ্ছে। এই যে বললেন আগের রাতের বৈতালিক এবং পরের দিন সকালের বৈতালিক, এই গানগুলি ঠিক কোন কোন গানগুলি গাওয়া হতো, বা এখনও সেগুলো গাওয়া হয় কি না, এর কি কোনো রীতি ছিল বা প্রথা ছিল, সেইগুলো যদি একটু বলেন আপনারা, তাহলে
আমরা কিছুটা জানতে পারি। আর দুটো গানের ব্যাপারে একটা রীতি ছিল, সেটা হচ্ছে 7 পৌষ সকালের উপাসনার পর, ছাতিম তলায় উপাসনার পর, যে 7 পৌষ কিন্তু মহর্ষির দীক্ষার দিন 1843-এর, ওই জন্যেই কিন্তু পৌষ উৎসব। প্রথম যে গানটা গাওয়া হতো প্রদক্ষিণের জন্য সেটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের করতারু নাম গান, যতদিন রহে দেহে প্রাণ, এই গানটি গাওয়া হতো। এবং তারপরে ফিরে আসার সময় রবীন্দ্রনাথের গান আগুনের পরশমণি। তবে আমি তো গোড়ার দিকের কথা বলতে পারবো না, তো প্রথমে নিশ্চয়ই শুধু দ্বিজেন্দ্রনাথের গানটি গাওয়া হতো, পরে রবীন্দ্রনাথের গান যুক্ত হয়। কারণ প্রথম দিকে যে পৌষ মেলার বিবরণ আমরা পাই তাতে কিন্তু কোনো রবীন্দ্রনাথের গান গাওয়া হতো না, কারণ তখনকার গীতিকাররা ছিলেন সত্যেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের অগ্রজেরা। এখন একমাত্র দ্বিজেন্দ্রনাথের ওই গানটি গাওয়া হয়, মহর্ষির দেহজ্ঞান দিব্যজ্ঞান গানটিও গাওয়া হয়, কিন্তু বাকি সব গানই রবীন্দ্রনাথের গান গাওয়া হয়। পরবর্তীতে আমাদের সময়ে আমরা তো উপাসনায় গান গাইতাম, তা আমরা বিমল প্রভাতে মিলি একই সাথে বিশ্বনাথে করো প্রণাম, তারপরে বিভিন্ন ক্ষেত্রে প্রাণ ভরিয়ে তৃষা দাও প্রাণ, হ্যাঁ, তারপরে গাবো তোমার সুরে দাও সে বিনা যন্ত্র, হ্যাঁ। তো এরকম নানা রকম গান, বা ঠাকুরবাড়ির বিভিন্ন গান, রবীন্দ্রনাথের গান, বিভিন্ন সময় বিভিন্ন রকম গান আমরা পরিবেশন করেছি আর কি। আচ্ছা সুপ্রতীক, তোমাকে আমি একটা প্রশ্ন করি, এখন কি শুধু সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা গান করে? মূলত না, কিন্তু আমি যখন ছাত্র ছিলাম তখন সঙ্গীত ভবনে এত ছাত্রছাত্রী ছিল না যারা সমবেতভাবে গান গাইতে পারে। তখন সব ভবনের ছাত্রছাত্রীদেরই ডাকা হতো। আমি সঙ্গীত ভবনের ছাত্র না হয়েও সঙ্গীত ভবনে ক্লাস করতাম এবং পৌষ মেলার গান গাইতাম। তখন একটা গোটা শান্তিনিকেতনটা একটা বৃহত্তর পরিবারের মতো ছিল এবং কোনো ভবনের মধ্যে ভেদাভেদ ছিল না যে এই ভবনের ছাত্র, এই সঙ্গীত ভবনের ছাত্র নয়, এ গান গাইবে না। হ্যাঁ, এখন মানে গানের দায়িত্বটা সঙ্গীত ভবন নেবে, এবার এরকম ভাবে কতগুলো সব উৎসবে আবার তা নয়। যে কথা বললেন শোভন আপনি, যে খ্রিস্ট উৎসব, এটা কিভাবে স্থান পেল? এবং সুপ্রতীক, আমি আপনার কাছে জানতে চাইব যে এই খ্রিস্ট উৎসবে এখন কি কি গান আপনারা করেন বা করা হয়? খ্রিস্টোৎসব তো মহর্ষির পরিকল্পনায় ছিল না, এটা পরে রবীন্দ্রনাথের সংযোজন, এবং প্রথম খ্রিস্টোৎসবে উপাসনা করেছিলেন C.F. এন্ড্রুজ, এবং খ্রিস্টোৎসবে যেন রবীন্দ্রনাথ কয়েকটা গান লিখেছিলেন। সুপ্রতীক বলো। আমরা খ্রিস্টোৎসবে যেসব গানগুলো করেছি, একদিন যারা মেরেছিল তারে গিয়ে, বা আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, বা আমরা রবীন্দ্রনাথের গানের সঙ্গে কিছু ক্রিসমাস ক্যারল, যেগুলো যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে খুব শুভ একটা সাইন হিসেবে গাওয়া হয়, যেরকম তার মধ্যে আমরা কিছু সাইলেন্ট নাইট, হোলি নাইট, all is calm, all is bright, round yon virgin mother and child, holy infant so tender and mild, sleep in heavenly peace, sleep in heavenly peace, এরকম সব ক্যারল আমরা গাইতাম। তার পাশাপাশি হয়তো আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 যাই, চলো 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 যাই, বা এই গানগুলোর পাশাপাশি হয়তো একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এই বিভিন্ন রকম গান একসাথে আমরা মানে সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা, বাইরের ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীরা সব সম্মিলিতভাবে আমরা পরিবেশন করতাম, এবং রবীন্দ্রসঙ্গীত যারা গাইছে তারাই ক্রিসমাস ক্যারল গাইছে, এরকম ভাবে আমরা মানে একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে আর কি আমাদের একটা ফিলিং হতো ওরকম, এবং খুব
খুব ভালো লাগতো। আচ্ছা শোভন, আপনাকে বলছি, এই যে পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, এইগুলো কি আছে এখনো? বা এইসব কিছু ছিল না, তবে বীরভূমে নবান্ন খুব একটা ব্যাপার আছে, নতুন গুড়ের ব্যাপার আছে, আমার মনে হয় রবীন্দ্রনাথ সেইটাই মনে করেছিলেন। তবে ৭ই পৌষে একটা ব্যাপার হতো, সেটা হতো বকুল বিথিতে হবিষ্যান্ন ভোজন হতো। সেটা এখনো আছে কিনা আমি জানি না, তখন তো অবারিত, তো মাঝখানে শুনেছিলাম টিকিট কেটে হবিষ্যান্ন হচ্ছে, তা এখন টিকিট কেটে হবিষ্যান্ন না সেটা জানি না। তবে বড়দিনের সঙ্গে ক্রিসমাসের সঙ্গে সেখানে কেক খাওয়ার ব্যাপারটা এখনো। হ্যাঁ, আমরা তো ছোটবেলায় দেখিনি বড়দিনের সাথে কেক। সান্টা ক্লজ ছিলেন, উপহার নিয়ে আসতেন। মূলত পৌষ মেলা বা ক্রিসমাস একটা জিনিস ভালো লাগতো আমাদের, যেটা ভালো লাগে যে যত প্রাক্তন ছাত্রছাত্রী দেশে বিদেশে বাইরে যেখানেই থাকুন না কারণ, তারা ওই সময়টা এসে ঠিক হাজির হন এবং তাদের ওই একটা মিলন ক্ষেত্র এই পৌষ মেলা বা খ্রিস্টোৎসব, বসন্তোৎসব, এই কতগুলো অকেশনস যেগুলো আর কি। আচ্ছা সুপ্রতীক, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, মানে 1905 থেকেই পৌষ মেলার একটু চরিত্র বদল হতে থাকে। 1905-এ তো দেবেন্দ্রনাথ মারা যান, রবীন্দ্রনাথের উপরে সেই ধর্মের চাপটা অত ছিল না। 1904-এ রবীন্দ্রনাথ স্বদেশী সমাজ লেখেন এবং 1905-এ তো স্বদেশী ভাণ্ডারের সঙ্গে রবীন্দ্রনাথ ছিলেন এবং সেই থেকে স্বদেশী শিল্পের প্রতি রবীন্দ্রনাথের একটা খুব আকর্ষণ থাকে দেখা যায় এবং পৌষ মেলায় স্বদেশী শিল্পের একটা বড় প্রদর্শনীও হতে শুরু করে। 1919 থেকে সেটা প্রবলভাবে দেখা যায় এবং 1922-এর যে প্রতিবেদন পাচ্ছি তাতে বিনোদনে বাউল, কীর্তন, কুস্তি, ব্যায়াম, সাঁওতাল নাচ, আতশবাজি বোধহয় এখনো আছে, যাত্রা পালা, তীর ছোঁড়া, যাত্রা পালাও তো হয় ওই মাঠের পাশে একটা স্টেজ করে, ওখানে ম্যাজিক লণ্ঠন। এবং 1922-এ কিন্তু বৈকুণ্ঠের খাতায় ম্যাকবেথ, মুদ্রারাক্ষস, শান্তিনিকেতনের ছাত্র অধ্যাপকেরা অভিনয় করেছিলেন। আমি তোমাকে বলছি 1949-50-এ কিন্তু লম্বকর্ণ, পালা ইত্যাদি শান্তিনিকেতনের ছাত্ররা করেছে এবং অবনীত গানগুলিতে শান্তিদা সুর দিচ্ছেন, সেই বেলেঘাটা যাত্রা সদনের বংশবর্ধন অধিকারী ইত্যাদি গানগুলি। তো এখনো কি ছাত্ররা পৌষ মেলা উপলক্ষে এই যাত্রাপালা করে? পৌষ মেলা উপলক্ষে ছাত্ররা যাত্রাপালা করে কিনা আমি ঠিক বলতে পারছি না, আমার নজরে পড়েনি। কিন্তু বসন্ত উৎসবের ছাত্র শিক্ষক মিলিতভাবে আমরা বাল্মীকি প্রতিভা করেছি। সেটা তো ছিলই, বাল্মীকি প্রতিভা করেছি, চিত্রাঙ্গদা করেছি, শ্যামা করেছি, সেটা এখনো হয়ে আসছে। আচ্ছা, এই বসন্ত উৎসবের কথা যখন এসেই পড়লো তখন আমার যেটা মনে হচ্ছে যে যেসব গানগুলো বসন্ত উৎসবে গাওয়া হতো বা এখনো আমরা সেই গান তো শুধুমাত্র শান্তিনিকেতনে আবদ্ধ থাকিনি, এখনো দোলের সময় সেসব গান কলকাতাতেও ভেসে আসে, সর্বত্রই চলে যায়। তো সেই বিষয়ে যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু নিজে যে কোনো উৎসবের প্রবর্তন করেছিলেন সেটা আমি বলবো না। 1907-এ প্রথম কিন্তু পর্জন্য উৎসব রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে বর্ষাকালে করেন সমীন্দ্রনাথ ঠাকুর। ক্ষিতিমোহন সেন সেইখানে বৈদিক মতে পঞ্চগুণীর আলপনা দিয়েছিলেন। সেইখানে বর্ষা, শরৎ, বসন্ত বন্দনা হয়েছিল, গান বাজনা হয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সমীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ আশ্রমে ফিরে যখন শুনতে পেলেন তখন তিনি প্রথম শারদোৎসব করলেন, তারপরে তিনি বসন্তোৎসব, একে একে কিন্তু ঋতুর ভিত্তিক উৎসবগুলি প্রবর্তন করেছিলেন। এবছর সমীন্দ্রনাথের মৃত্যুর 100 বর্ষ, তাকে আমরা এই সঙ্গে স্মরণ করছি যে তারই প্রণোদনায় 1907 থেকে মানে শুধু ধর্মভাব উদ্দীপনের অতিরিক্ত প্রকৃতিভিত্তিক মেলাগুলি, উৎসবগুলি শুরু হয়েছিল। এই কথাটা এই বছর মনে রাখা দরকার। বসন্ত উৎসবে আমরা ওরে গৃহবাসী খোলদার খোল সকালবেলা সেই পাঠভবন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, বাচ্চারা সমস্ত নাচতে 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 ওরা গৌড় প্রাঙ্গণে আমরা সম্মিলিত হতাম এবং গৌড় প্রাঙ্গণের মূল স্টেজে বসে আমাদের গাইতে হতো। আমাদের মনে আছে আমাদের ওরে গৃহবাসী গানটা কমপক্ষে 40 বার গাইতে হতো। শোনো, তুমি গৌড় প্রাঙ্গণে দেখেছো, কিন্তু আমি কিন্তু বসন্তোৎসব দেখেছি
আম্রকুঞ্জে। হুম। কবে স্থানান্তরটা হলো আমি জানি না, কারণ আম্রকুঞ্জে সেই গৌরপ্রাঙ্গণ তো একটা ন্যাড়া মাঠ, আম্রকুঞ্জে গাছপালার মধ্যে দিয়ে মেয়েরা গাইছে, হ্যাঁ। আর আম গাছের ডালে ডালে নন্দলাল বসু হ্যাঁ। রঙিন রঙিন, শাল গাছের ডালে ডালে রঙিন রঙিন কাপড় ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে গোটা বাতাবরণটাই যেন রঙিন হয়ে উঠতো না, ঠিক। সেইখানে। তো ঠিক। গৌরপ্রাঙ্গণ ন্যাড়া মাঠ, কবে সেটা এই স্থানান্তরিত অরিগ্রহবাসী হলো আমি জানি না। খোল হ্যাঁ, যে 40 বার গাইতে হতো, সে কি মানে সবাই সমবেত না সমবেত ভাবে আমরা মানে সঙ্গীত ভবন, কিরম ভাবে মানে মানে আমরা স্টেজে ওই গানটা চলতে থাকতো, তার সাথে 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 আমরা স্টেজে না, তুমি বলো। গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। এই গানগুলো কমপক্ষে চলতে থাকছে আর কি, মানে একের পর এক মানে রিপিটেশন হয়েই যাচ্ছে, মানে যতক্ষণ না সবাই এসে গৌর প্রাঙ্গণে মিট করছে, গানটা চলছে এবং সবাই এসে গৌর প্রাঙ্গণে মিট করলো, গানটা শেষ হলো। সুপ্রতীক, তোমাকে আমি বলি, আমি যা দেখেছি হ্যাঁ। আজ থেকে প্রায় 60 বছর হ্যাঁ। আগে, সেটা কিন্তু সঙ্গীত ভবন থেকে নৃত্যের মিছিল হতো। সেই হ্যাঁ, নৃত্য করতে 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 তারা আম্রকুঞ্জে আসতো, এসে প্রদক্ষিণ করতো, এবং ওই 12:40 গানটা হতো আম্রকুঞ্জে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন আম্রকুঞ্জে তো হয় না, গৌর না, প্রাঙ্গণে এখন তো হয়। বেড়া দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ব্যাটন হাতে রক্ষীরা এখন দাঁড়িয়ে অনেক- থাকে। কলকাতার লোকেদের এত ভিড়, এত খুবই ভিড় হয়, উৎপাত। অত্যন্ত বেশি ভিড় হয়। তো এখনো ওই নাচতে নাচতেই সবাই আসে, এবং সেটা আম্রকুঞ্জ নয়, না, গৌর আমি প্রাঙ্গণে শুনেছি একবার, মানে আসে। এতই ভিড় হয়েছিল, এতই হ্যাঁ। সব ওলট পালট হয়েছিল, হ্যাঁ। যে নীলিমা সেন অব্দি গাছের ডাল ভেঙে তাড়া করেছিলেন লোকদের খাওয়াবার জন্য। সেটা কিন্তু আমার মনে আছে। না না, ভিড় তো যত দিন যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। সুপ্রতীক, আরেকটা কথা জিজ্ঞেস করছি। আমি হ্যাঁ। দেখেছি যে ওই বসন্ত উৎসব তারপরে আর শুধুমাত্র ওই জায়গাটায় আটকে সীমাবদ্ধ থাকে না। সমস্ত শান্তিনিকেতনে ছড়িয়ে পড়ে এক একটা ছোট ছোট গ্রুপ হ্যাঁ, এখানে ওখানে গান করছে, এবং এক একটি ভবনে। এক একটি ভবনে বিভিন্ন ভাবে ওটা, মানে ওই গৌর প্রাঙ্গণে মূল অনুষ্ঠানটা শেষ হলো, রাঙিয়ে দিয়ে যাও দিয়ে শেষ হলো, শেষ হয়ে তারপরে ওখান থেকে সব সঙ্গীত ভবনের চত্বরে বিভিন্ন জমায়েত, কলাভবনের চত্বরে, কলাভবনের চত্বরে, পাঠভবনের চত্বরে, মানে সেখানে যে শুধুমাত্র শান্তিনিকেতন ছাত্রছাত্রীর ওরকম কিছু না, যারা বাইরে থেকে এসছেন তারাও সেখানে অংশগ্রহণ করছেন। একেবারেই তাৎক্ষণিক ব্যাপার হয়ে যায়, একেবারেই, হ্যাঁ, হ্যাঁ। যাকে আমরা এখনকার ভাষায় পারফরমেন্স মানে বলতে পারি। যাকে বলে একটা অনাবিল আনন্দ। হ্যাঁ, অনাবিল আনন্দ, মানে একেবারে সেখানে পারফরমেন্স হয়ে যায়। একটা অন্য, মানে একটা সেখানে অন্য কোনো অনুভূতি। একেবারে তাৎক্ষণিক, ওটা কোনো কিছু প্রোগ্রাম করা থাকে না, ওটা এবং একদম সেটা একটা পুরোপুরি- অসাধারণ একটা সাবলীল, হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার হয়ে যেটাকে যায়। আমরা ইংরেজিতে বলতে পারি হ্যাপেনিং। হ্যাঁ, হ্যাপেনিং। এই উৎসবে তো অনেক দিন ধরে বহু বাইরের মানুষ সমাগত হন বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্যে, দেখতে। সব সময় সব শারদীয় উৎসব সব সময় আমি দেখেছি যান শান্তিনিকেতনের মানুষ, এবং এক এক সময় ভিড় এমন হয়ে যায় যে প্রায় নিয়ন্ত্রণ হারাও অনেক সময় দেখেছি, বিশেষ করে পৌষ মেলার সময় ভিড় প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং যারাই বাইরের থেকে আসেন তারা আবার ওই একটু আগে যে কথাটা বলছিলাম হ্যাপনিংয়ের মতন অনেক সময় তারা ওতে অংশগ্রহণও করেন, সেই ছড়িয়ে যাওয়া উৎসবের টুকরোগুলোতে। কিন্তু আমি একটা জানি যে সেখানে স্থানিকভাবে একটা শব্দ চালু আছে এই বাইরের থেকে যারা আসেন তাদের সম্বন্ধে, হ্যাঁ। সেটা হচ্ছে বোটু। বো মানে বোকা, আর টু মানে ট্যুরিস্ট। তো এই বোকা ট্যুরিস্টদের সম্বন্ধে শান্তিনিকেতনের আশ্রমিকদেরই বা কীরকম প্রতিক্রিয়া ছিল, আর এখনই বা সেগুলো হয় কিনা, এইটা একটু জানতে ইচ্ছে করছে। সুমনদা বলুন। ব্যাপার হচ্ছে, আমি যখন ছাত্র ছিলাম প্রথম গেছি, তখন তো আর সেই শান্তিনিকেতন বাড়িটা ছাড়া আর রতনকুঠি তো সংরক্ষিত ছিল, আর কোনো অতিথি নিবাস ছিল না। যারা এমনি এসে পড়তেন তাদের জন্যে খেলার মাঠে তাঁবু পড়তো, তো তখন তো এরকম উপচে পড়া ভিত্তি ছিল না, খুব নিয়ন্ত্রণ। আমি বলছি যে সেই উৎসবে সঙ্গে 7 পৌষ হতো উৎসব, মেলা শুরু, 8 পৌষে কিন্তু সমাবর্তন হতো আম্রকুঞ্জে। সেই সমাবর্তন 1967 সালের পর থেকে আম্রকুঞ্জে মূল সমাবর্তন হওয়া বন্ধ হয়ে যায়। ইন্দিরা গান্ধীর সমাবর্তনে বোমা পড়েছিল, তাই তার থেকে 1968-তে এই
পৌষ উৎসব থেকে সমাবর্তনকে আলাদা করে দেওয়া হয়। তো আমি যখন দেখেছি তখন কিন্তু এই বটু শব্দটা চলতে ছিল না। আমার মনে হয় এটা 1961 পর থেকে এসেছে। সুপ্রতীক, তুমি বলো এই ব্যাপারে। না, আমি বটু কথাটা শান্তিনিকেতনে যখন ছাত্র ছিলাম না, সেই অবস্থায় গিয়ে তখন হয়তো বটুর দলে পড়তাম। হ্যাঁ, কিন্তু বটু মানে কি তখন বুঝতাম না যে বটু কেন বলছে, বোকা টুরিস্ট কেন বলা হয়। পরবর্তীকালে আমরা রিয়েলাইজ করেছিলাম যে যারা বাইরে থেকে আসে, কিছু লোকজন থাকে যারা ঘুরিয়ে দেখায় যে এটা এখানে এই ছিল, তো তারা যে সবসময় ঠিক বলে তা কিন্তু নয়, তারা বেশ ভুলভাল বুঝিয়ে টুজিয়ে তাদেরকে বেশ, তাদের তো কিছু রোজগার হয় তার মাধ্যমে। তো সেরকম আমি আমার চোখের সামনে দেখলাম, সঙ্গীত ভবনের ক্যান্টিনে বসেছিলাম, তখন আমরা দেখছি খেলার মাঠের সামনে দিয়ে একদল বহিরাগত ট্যুরিস্ট, তাদেরকে বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ এই মাঠে ফুটবল খেলতে। সঙ্গীত ভবনের সামনে নিয়ে এসে জিজ্ঞেস, আচ্ছা এটা সঙ্গীত ভবন, এটা কি পারপাসে, এইটা কি? রবীন্দ্রনাথ এখানে রেয়াজ করতেন। অবশ্যই তাদেরকে বটু ছাড়া আর কি বলা যায়, যে তারাও সেটা নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা সুপ্রতীক, তোমাকে আমি একটা প্রশ্ন করি। সেটা শান্তিদেব ঘোষ এককালে পৌষ মেলাকে বাউলদের একটা বড় সমাগমে পরিণত করেছিলেন, যেটা জয়দেব মেলার পরেই, এবং দূর দূরান্তর থেকে বাউলরা আসতেন, তাদের থাকতে দেওয়া হতো, খেতে দেওয়া হতো, কিছু দেওয়াও হতো অর্থ তাদের, এবং তাদের দেখভাল করা হতো, তাদের গান শোনা হতো রাত ভরে। তো সেই ব্যাপারটি কি এখনো রয়েছে? আমরা যতদিন ছিলাম ওই শোভনদা, আমাদের ওই পৌষ মেলার যে এখন যেখানে পৌষ মেলা হয় আর কি, যে মাঠটাতে, ওখানে একটা স্টেজ হয়, মঞ্চ হয়, সেখানে কিন্তু প্রচুর বাউল আসেন, প্রচুর বাউলদের অনুষ্ঠান হয় সারা রাত ব্যাপী, অনেক রাত অব্দি এখনো পর্যন্ত। মানে আমি যতদিন ছাত্র অবস্থায় ছিলাম আমি পেয়েছি আর কি। আমি কিন্তু এই বিখ্যাত বাউলদের দেখেছি, এমনকি কবি গানের শেখ গুমানিকেও দেখেছি, তারা সব আসতেন কিন্তু ওখানে। মানে আমরা যে সময় পর্যন্ত ছাত্রাবস্থায় থেকেছি শান্তিনিকেতনে, আমরা ওই মঞ্চটাতে আমরা অনেক বাউল গান শুনেছি, বা অনেক বেশ রাত অব্দি, বেশ অনেক। আমার মনে আছে যে আগে যে মেলার মাঠ যেটা আমি বললাম উত্তরায়ণের ঠিক পূব দিকে, সেই মাঠ বরাবর ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা চলে এসছে রতনকুটিতে। হ্যাঁ, তো সেইখানে একটা ব্যাপার হতো, সেই রাস্তার বাঁ দিকে বসতো বিশ্বভারতী বা অন্যান্য দিকের স্টলগুলো, আর ডান দিকে কিন্তু গ্রামের সব কিছু, গরু গাড়ি থেকে আরম্ভ করে বাসন কোসন, হাড়ি কুড়ি, যাত্রা পালা ইত্যাদি, এবং সাঁওতালরাও সেখানে এসে নাচতো, অনেক কিছু ইয়েতে অংশগ্রহণ করতো। সেখানে কাঠের নাগরদোলা ছিল, এবং আমি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে কিন্তু ওই নাগরদোলায় চড়তে দেখেছি। কারণ তখন তো জওহরলাল নেহরুকে আমি যখন দেখেছি, তখন তো কোনো পুলিশি প্রহরা সেইখানে অন্তত তিনি নেননি, এইটুকু আমি দেখেছি। ইন্দিরা গান্ধীকেও প্রথম দিকে দেখেছি, শেষ দিকে 1967 পরে তিনি নিতে বাধ্য হয়েছিলেন। তো এখন ভিআইপিদের সমাগম হলে কি হয়? এখন ভিআইপিদের সমাগম, আপনি যেটা বলছেন মেলার যে চালচিত্রটা বলছেন, এখন তো গাড়িও বিক্রি হয়, মানে গাড়িরও অ্যাড হয়, বাইকেরও অ্যাড হয়, সব রকম স্টল, আধুনিক আমাদের যা যা কিছু উপকরণ রয়েছে পৌষ মেলার মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত এখন। তার সাথে সাথে হয়তো কিছু গুজরাট বা এখানে ওখানকার মানে প্রাদেশিক কিছু স্টলস বা কিছু আসে, কিন্তু এখন বললাম তো টোটালি একটা কমার্শিয়াল আউটলুক চলে এসছে। আচ্ছা, এই যে সমস্ত শিল্পজাত বস্তু বিক্রি হয়, এইখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, শিল্পোৎসব বলে যেটা আলাদা করে তৈরি হয়ে গিয়েছিল বিশ্বভারতীতে, সেটা ঠিক কিরকম ছিল? ব্যাপারটা হচ্ছে 1922-এ শ্রীনিকেতনের পরিকল্পনা তিনি করেন, এবং 1923-এ অন্দ্রে কার্পেলেস ফ্রান্স থেকে আসেন, এবং তিনি রথীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী, তিনজনে মিলে কিন্তু শান্তিনিকেতনে হস্তশিল্পের প্রবর্তন করেন। সেইখান থেকেই শিল্পোৎসবের সূচনা। এবং তখন রবীন্দ্রনাথ কিন্তু ইলামবাজারে গালার পুতুল থেকে শুরু করে আশপাশের যত মৃতপ্রায় শিল্পগুলো ছিল, সেগুলোকে তিনি পুনরুজ্জীবিত করেছিলেন। সেই থেকেই শিল্পোৎসবের সূচনা। এবং কুটির শিল্প, বিশ্বভারতীর কিন্তু নিজস্ব শিল্প উৎপাদনের কারখানা ছিল, সেখানে শাড়ি বোনা হতো, কাগজ তৈরি করা হতো, শ্রীনিকেতনে রীতিমতো কাঠের কাজ শেখানো হতো, এগুলো হতো। এখন
এগুলো সব উঠে গেছে শ্রীনিকেতনে, আর এগুলো হয় না। কারণ শ্রীনিকেতনের উদ্দেশ্য তো ছিল পল্লী উন্নয়ন। রবীন্দ্রনাথের লেখা পড়লেই দেখা যাবে যে তিনি গ্রাম বিকাশের মাধ্যমে দেশের বিকাশ চেয়েছিলেন এবং প্রত্যেকটা গ্রাম যাতে স্বনির্ভর হয় সেই জন্য তাঁত বোনা থেকে আরম্ভ করে, কাগজ তৈরি থেকে আরম্ভ করে, সেরামিক্সের জিনিস থেকে আরম্ভ করে এইগুলির একটা বিপণনের ব্যাপার। এই তো 60 সালেও বিশ্বভারতীর কলকাতার স্টলগুলিতে শ্রীনিকেতনের শিল্প সামগ্রী কিন্তু বিক্রি হতো, এখন আর সেটা হয় না। সেটা কেন আমি জানি না। আচ্ছা, রবীন্দ্রনাথের প্রবর্তিত বা বিশ্বভারতীতে প্রচলিত সমস্ত উৎসব মানেই তো গান। তো এই ধরুন শিল্পোৎসবে এর কি কোনো আলাদা গান সেরকমভাবে, মানে প্রায় চিহ্নিত গান যেটা শিল্পোৎসবে গাওয়া হবেই, এরকম ছিল? সেটা তো কঠিন ছিল অচেতন। আচ্ছা, এই যে নানা ঋতুর নানা উৎসব, স্বভাবতই বসন্তের পরই মনে পড়ছে গ্রীষ্মের কথা। সেই গ্রীষ্মে নববর্ষ, পয়লা বৈশাখ একটা উৎসব আমি বরাবরই দেখেছি হতে ওখানে, এবং এও দেখেছি প্রথমবারে গিয়ে আমি খুব বিস্মিত হয়েছিলাম, তখন আমি ছাত্র, যে সেই সময় পয়লা বৈশাখী রবীন্দ্রনাথের জন্ম উৎসবও ওইখানে শান্তিনিকেতনে হয়ে যেত। এটার কারণ কি? তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমি যখন ছাত্র তখন আমরা কুয়োর জল খেতাম, কলের জল ছিল না, এবং শান্তিনিকেতনে তখন এত শুকনো জায়গা ছিল যে সে গাছগুলিও খুব বেটে বেটে ওটা ছোট ছোট হতো এবং ইঁদারাগুলো প্রায় শুকিয়ে যেত এই বৈশাখ মাসের শেষ দিক থেকে। তার জন্য পয়লা বৈশাখেই কিন্তু গরমের ছুটি দিয়ে দেওয়া হতো। তো যেহেতু 25শে বৈশাখ গরমের ছুটির মধ্যে পড়ছে, তাই পয়লা বৈশাখ আগে ভাগেই রবীন্দ্র জন্মোৎসব সেরে ফেলা হতো। ওইটাই কারণ, আর কিছু কারণ নয়। সে আমাদেরও গরমের ছুটি পড়ে যেত সেই সময়। সেই সময়কার কি বিশেষ গান ছিল কিছু? সে তো হে নূতন দেখা দিক আরবার ইত্যাদি নানা গানই ছিল। এদিন অনেক কিছু, জন্মদিনের যত গান সব কিছুই ছিল। আচ্ছা, তখন তো জলকষ্ট হেতু এই প্রথার প্রবর্তন হয়েছিল যে পয়লা বৈশাখী ছুটি দিয়ে দেওয়া হবে, তাই আগে ভাগই রবীন্দ্রনাথের জন্মদিন সেরে ফেলা হলো। এখন তো জলকষ্ট নেই। এখন জলকষ্ট নেই, তবে ওই বিশ্বভারতীর ওই সামার ভ্যাকেশন যেটা গরমের ছুটি, সেটা ওই সময়টা কোয়েনসাইড করে, যার জন্য আমরাও যখন পড়েছি আমরাও পয়লা বৈশাখেই রবীন্দ্র জন্মোৎসব ওই অনুষ্ঠানে গান করেছি আর কি। তা এখন ওই পয়লা বৈশাখেই হয়, রেওয়াজ হয়ে গেছে, ওটা চলে এসছে আর কি চলতে চলতে। তারপরে তো গ্রীষ্ম পেরিয়ে বর্ষা। বর্ষার সময় কি কি উৎসব শান্তিনিকেতনে? বর্ষায় তো বর্ষামঙ্গল তো আছেই, কিন্তু বৃক্ষরোপণও তো বর্ষার মধ্যে। হ্যাঁ, বৃক্ষরোপণ হয়। হলকর্ষণও তাই, হলকর্ষণও তাই। বৃক্ষরোপণ সাধারণত 22শে শ্রাবণে হয় থাকে আজকাল। হলকর্ষণ কিন্তু শান্তিনিকেতনের নয়, ওটা শ্রীনিকেতনের। যেহেতু পল্লী উন্নয়ন ভিত্তিক প্রকল্পে শ্রীনিকেতন হয়েছিল, তার জন্যে হলকর্ষণ। এবং হলকর্ষণের দুটো গান তো আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে। একটা হচ্ছে মাটির ডাক কবিতা, যেটা তিনি পরে গান করেন ফিরে চল মাটির টানে, আর আরেকটা হচ্ছে আমরা চাষ করি আনন্দে। তুমি একটু গাও না সুপ্রতীক। ফিরে চল মাটির টানে আমি একটা লাইন গেয়ে দিচ্ছি। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে। হলকর্ষণ শুনলাম, বৃক্ষরোপণ অনিবার্যভাবেই তার সঙ্গে এসে যাচ্ছে। এই বৃক্ষরোপণের উৎসব বোধহয় রবীন্দ্রনাথেরই প্রবর্তিত। হ্যাঁ, মরু বিজয়ের কেতন, সেই বিখ্যাত কবিতা দিয়ে। আরেকটা গান আছে, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল, চল আমাদের ঘরে চল। বাহ, বিখ্যাত গান এগুলো। মানে এক একটা উৎসব রবীন্দ্রনাথকে গান লেখার প্রেরণা জুগিয়েছে, এবং প্রকৃতির গান কিন্তু রবীন্দ্রনাথ এসেছে এই উৎসবের মধ্যে দিয়ে। কারণ রবীন্দ্রনাথ প্রবর্তিত উৎসবগুলো তো বেশিরভাগই প্রকৃতি ভিত্তিক। সেই প্রকৃতি ওর কাছে তো একটা অদ্ভুত ব্যাপার ছিল। উনি একবার কবি বিষ্ণুদেকে আলাপ হওয়ার পর উনি জিজ্ঞেস বলেছিলেন যে একজন মানুষকে ক্রমাগত লিখে যেতে গেলে তার একটা অ্যাবাইডিং প্যাশন থাকতে হয়। বলেছিলেন, মাইন্ড ইজ নেচার, হোয়াট ইজ ইয়োর্স?
আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে নন্দলাল বসু কলকাতায় থাকতে শুধু এই ধর্মীয় বিষয়ে কাব্য পুরাণ নিয়ে ছবি আঁকতেন। রবীন্দ্রনাথ কিন্তু 1915-তে নন্দলাল এবং কয়েকজন শিল্পীকে পদ্মার বোটে নিয়ে গেলেন, কিছু বললেন না, কিন্তু সেইখানে গিয়ে কিন্তু নন্দলাল বসু সেই রবীন্দ্রনাথের পরোক্ষ প্রেরণায় প্রথম কিন্তু ল্যান্ডস্কেপ আঁকলেন, শীতের পদ্মা। এটা কিন্তু একটা পরোক্ষ একটা প্রেরণা দেওয়া আর কি, যে নেচারের কথা, প্রকৃতি। এই বৃক্ষরোপণের উৎসবটা ঠিক কিরকম ভাবে শুরু হয়েছিল? সেটা শুরু হয়েছিল, শান্তিনিকেতন তো বৃক্ষহীন একটা প্রান্তর ছিল, সেই বৃক্ষহীন প্রান্তরে প্রাণের মহোৎসব হিসেবে শুরু হয়েছিল। এবং সেইখানে বৃক্ষরোপণটা অনেকটা ট্যাবলোর মতো হয়, ওই ক্ষিতি অপ তেজ মরুদ বোম সেজে এক একজন আবৃত্তি করে, তার জন্য কবিতাও আছে রবীন্দ্রনাথের, এবং এক একজন তার এক একটি প্রতীক সাজে, এবং সেইখানে মানে সেই পঞ্চভূত এসে প্রকৃতির তৈরি করছে, সৃষ্টি করছে, বন্দনা করছে। এইটাই তিনি একটা মানে ট্যাবলোর মতো ব্যাপার করেছেন, সেটাই বৃক্ষরোপণ। তার সঙ্গে গানগুলি এই সুপ্রতীক তো কিরকম ছিল ওই গান সুপ্রতীক? ওই মরু বিজয়েরও কেতন উড়াও, তার পাশাপাশি বর্ষা মঙ্গলের কথা বলছিলেন। তো বর্ষা ঋতুর প্রচুর গান বিভিন্ন, মানে আমাদের সময়টা বিভিন্ন ডিপার্টমেন্ট, মানে বিভিন্ন বিভাগ, পাঠভবন থেকে শুরু করে সঙ্গীত ভবন, কলা ভবন, মানে যত ছিল, মানে সবাই তাদের মতো করে প্রিপেয়ার্ড হতো। এবং নাট্যঘরে আমাদের হতো আর কি বর্ষামঙ্গল উৎসব 15 অগস্ট, আর তার পরের দিনই হতো বর্ষামঙ্গল 16 তারিখে, 16ই অগস্ট। কিন্তু সুপ্রতীক, তুমি বলছো যে প্রত্যেকটা ভবন আলাদা করে, কিন্তু আমাদের সময় তো কোনো ভবনেই, মানে আমি যখন পড়তে যাই তখন তো বেসরকারি একটা প্রতিষ্ঠান ছিল, সুতরাং যেসব অভিভাবকরা ভাবতেন যে একটা সরকারি ছাপ পেয়ে চাকরি বাজারে ঢুকতে পারবে, সেই সব অভিভাবকরা শান্তিনিকেতনে পাঠাতেন না। খুব বাচ্চা বাচ্চা ঘরের ছেলেমেয়েরা যেত, এত বেশি ছাত্রছাত্রী ছিল না যে এক একটা ভবনের আলাদা করে তৈরি হতে পারে। বেশিরভাগ অবাঙালি ছাত্রছাত্রী ছিল আমাদের সময়। আমাদের শান্তিনিকেতনে মূলত লিড, মানে এই সমস্ত ক্ষেত্রে লিড করে তো পাঠভবন আর সঙ্গীত ভবন, এই দুটো মূলত আমাদের সময়টা আমরা দেখে এসেছি। আমাদের সময় যে গানের দলে কিন্তু ভবনে ভবনে ভেদ ছিল না, শৈলজাদার নেতৃত্বে হতো, এবং শৈলজাদা সবাইকে ডাকতেন সেখানে। আমরাও গান গাইতাম, মোহর দিয়েও গাইছেন, বাচ্চু দিয়েও গাইছেন, আমরা সবাই গাইছি। না, ভবনে ভবনে যে ভেদটা এখনো আছে, তারা আসলে ওই হয়তো সঙ্গীত ভবনের নাচের বিভাগের, মানে আগে রিহার্সালের সময়টা যে ব্যাপারটা ছিল, হয়তো নাচের বিভাগের মেয়েরা অনেক বেশি তৈরি, তাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অন্য কাউকে নিয়ে করাতে গেলে হয়তো একটু বেশি সময় লাগা, অনেকগুলো মানে ফ্যাক্টর কাজ করতে হয়। আমি জানি যারা নাচের মানে ক্ষেত্রে প্রায় লিডিং রোল নিয়েছে, তারা কিন্তু নৃত্য বিভাগের ছাত্রীই ছিল না, সেখানে কিন্তু ভবনে ভবনে কোনো ভেদ ছিল না। আসলে কি, মানে আপনাদের সময়টা যে ছোট পরিবারের মতো ছিল, তো পরিবারের ব্যাপারটা এখন যেহেতু ছড়িয়ে গেছে, জিনিসটা অনেক বেশি বড় হয়ে গেলে এগুলো করতেই হয়, নিয়ন্ত্রণ রেখা টানতেই হয়, উপায় থাকে। প্রত্যেককে সুযোগ, তখন যার যার এক একটা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে এক একজন মাস্টারমশাইয়ের ওপর বা এক একটা এর ওপর, সেইভাবে জিনিসটা এগোচ্ছে। আচ্ছা, যে উৎসবগুলোর কথা শোভন আপনি বললেন এবং সুপ্রতীক আপনিও বললেন, সেগুলো আমরা জানি যেগুলো শান্তিনিকেতনের এই উৎসব, বৃক্ষরোপণ, হলকর্ষণ, এগুলো তো আর কোথাও হয় না, ওইখান থেকে শুরু। কিন্তু যেগুলো সমস্ত রাজ্যে, সমস্ত দেশেই প্রচলিত আছে যেসব উৎসব, যেমন ওই বর্ষাকালই অগস্ট মাসে স্বাধীনতা দিবস, বা পরে শীতের সময় প্রজাতন্ত্র দিবস, কিংবা তার কাছাকাছি সময়ে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁর জন্মদিন, সেই সব উৎসবও তো হয় শান্তিনিকেতনে, বা সেগুলো কিভাবে উদযাপিত হয়, পালিত হয়? রবীন্দ্রনাথের মৃত্যুর পরে সংযোজিত হয়েছে, স্বাধীনতা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে হয়েছে, 23শে জানুয়ারিও তাৎপর্যপূর্ণ হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পর, এবং 26শে জানুয়ারি তো রবীন্দ্রনাথের মৃত্যুর অনেক পরেই হয়েছে। সুতরাং সেইভাবে নতুন নতুন উৎসব যুক্ত হয়েছে, অর্থাৎ উৎসব যোগ করার যে ধারাবাহিকতা থেমে থাকেনি। এইখানেই আমার মনে হয় শান্তিনিকেতনের একটা সচলতা রয়েছে। 12 মাসে 13 পার্বণ, 13 কেন 36ও হতে পারে। হ্যাঁ, এবং এর জন্য উপযুক্ত গানও তো নির্বাচন করা হয়েছে সব। হ্যাঁ, রবীন্দ্রনাথের এতই গান আছে যে, যেমন
সে 23শে জানুয়ারিও তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ হেবির পূর্ণ করো। রবীন্দ্রনাথ হ্যাঁ। এত গান লিখে গেছেন যে গানের আর কোনো খামতি নেই, তখন এটা লাগিয়ে দেওয়া যায় অনেক কিছুতেই। হ্যাঁ, আমরা তাহলে একটু শুনি যে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে যে সমস্ত নতুন উৎসব যেগুলো সংযোজিত হয়েছে শান্তিনিকেতনের উৎসবের মধ্যে, সেখানে কি কি গান হয়। যেমন তোমার পতাকা যারে দাও, হ্যাঁ, আমরা একটু শুনি। নেতাজির জন্মদিনে আপনি বললেন যে তোমার আসন শূন্য আজি হেবি পূর্ণ করো, কিংবা আমি এও শুনেছি যে ব্যর্থ প্রাণের আবর্জনা হ্যাঁ, হ্যাঁ, তাও পুড়িয়ে গাও। ফেলে আগুন হ্যাঁ, জ্বালো। হ্যাঁ। এরকম গানও আমাদের একটু শুনে নিই সেই গান। নেতাজির একটা ব্যাপার আমি আগে বলিনি, হ্যাঁ, সেই ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু তাসের দেশ উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্রকে, অর্থাৎ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। তাসের দেশ রূপক ধর্মী নাটক, এবং সুভাষচন্দ্র ছিলেন তরুণ তুর্কি, তিনি সেই সাবেক পন্থী কংগ্রেসি ছিলেন না। সেটা এই তাৎপর্যেও সুভাষচন্দ্রের জন্মদিন কিন্তু শান্তিনিকেতন অন্য একটা মাত্রা পায়, তাই ব্যর্থ প্রাণের আবর্জনা, তাই এই গান এবং এসেছে। মহাজাতি সদনের উদ্বোধন, হ্যাঁ, উদ্বোধন রবীন্দ্রনাথ যে করেছিলেন। হ্যাঁ, সুভাষচন্দ্র সম্বন্ধে ওর যে উনি ওকে দেশনায়কের পদে দেশনায়কের পদে বরণ করেছেন, তার জন্য শান্তিনিকেতনে বিশেষ করে গান্ধী ছাড়া সুভাষচন্দ্রের জন্মদিন বিশেষ করে পালন করা হয়। আচ্ছা, এই যে বলেন গান্ধীজি ছাড়া সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হয়, গান্ধীজির সম্বন্ধে কি করা হয় না? আসলে গান্ধীজি যখন ভারতবর্ষে আসেন, তার ফিনিক্স স্কুল তুলে দিয়ে দক্ষিণ আফ্রিকার, তিনি তার ফিনিক্স স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যখন শান্তিনিকেতনে আসেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আশ্রমে ছিলেন না। রবীন্দ্রনাথ আশ্রমে ফিরে এসে দেখেন যে গান্ধীজি যারা এমনি সাধারণ ভৃত্য জাতীয় কাজ করতেন তাদেরকে ছাড়িয়ে দিয়ে সব ছাত্ররা সব কিছু করছে, এবং নন্দলাল বসু টসু অনেকেই এরা সব চরকা কাটতে লেগে গেছেন। পরে অবশ্য গান্ধীজি চলে যাবার পরে সেগুলি আবার শান্তিনিকেতনে থেকে উঠে যায়, কিন্তু গান্ধী যেদিন এসেছিলেন শান্তিনিকেতনে দক্ষিণ আফ্রিকা থেকে, তখন তিনি কিন্তু ভারতবর্ষে সম্পূর্ণ অপরিচিত। সেই দিনটিকে স্মরণ করা হয় গান্ধী পুণ্যাহ নামে। সেই দিন কিন্তু সমস্ত কাজ, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সব কাজ কিন্তু ছাত্রছাত্রীরা এখনও প্রতীকীভাবে নিজেই করে। গান্ধী পুণ্যাহ কিন্তু শান্তিনিকেতনে ওই ঢাকঢোল পিটিয়ে 2রা অক্টোবর নয়, সেদিন কাজ করার দিন। উৎসব মানেই ছুটির দিন নয়, সেদিন সবাই অন্যদের ছুটি দিয়ে নিজেরা কাজ করবে, মানে কোনো কাজই ছোট না। হ্যাঁ, এটাতে আমার মনে হচ্ছে যে দেখুন, এই যে আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে 2রা অক্টোবর কাজ না করার দিন, হ্যাঁ, শুধু ছুটি নয়, হ্যাঁ, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টাল হ্যাঁ, একটা, ওটা ন্যাশনাল হলিডে, হ্যাঁ, কাউকে কাজ করানো হ্যাঁ, যাবে না সেদিন। নৈষ্কর্মের সাধনা। একটা জিনিস, এই আমরা যারা শান্তিনিকেতনে থাকিনি বা বাস করি না, আমাদের একটা কৌতূহল হয় জানতে যে এই সমস্ত বাংলাদেশের যেটা সার্বিক উৎসব, দুর্গোৎসব, সেটা তো ওখানে প্রচলন নেই শান্তিনিকেতনে। এটার কারণ হয়তো আমি জানি না, যে মহর্ষির যে ট্রাস্ট করেছিলেন তাতে পৌত্তলিকতার একটা নিষেধাজ্ঞা হয়তো ছিল। হ্যাঁ, প্রতিমা পুজো হবে না, ট্রাস্ট ডিডেই লেখা ছিল। আচ্ছা, কিন্তু তাছাড়া যারা ওখানে বাস করেন, ওই উৎসবের সময়টা তাদের কি মনোভাব হয়, এটা আমার জানতে ইচ্ছে করে। আপনাদের কি হতো আগেকার কালে, এবং সুপ্রতীক এখন আপনাদের কি হয়েছে, সেটা জানতে ইচ্ছে কথা করে। হচ্ছে যে শারদোৎসব হয় না বলে তার অভাব আমরা বোধ করিনি, কারণ শান্তিনিকেতন এতই উৎসব মুখরিত যে শান্তিনিকেতনের যে উৎসবগুলি হয় সেগুলো তো বাইরে হয় না, এইখানেই তো শান্তিনিকেতন ব্যতিক্রম। রবীন্দ্রনাথের পালাও আছে। হ্যাঁ, না, সে শারদোৎসব হতো, শারদোৎসব সে তো শরতে আজ হয়। কোন হ্যাঁ, কিন্তু সেটা দুর্গোৎসব দুর্গোৎসব নয়। দুর্গোৎসব নয়। ব্যাপারটা হচ্ছে শরৎকালে বলা হয়েছে, রবীন্দ্রনাথের শারদোৎসবের গোড়াতেই আছে যে বর্ষা চলে যাবার পর শরৎকালে রাজারা মৃগয়ায় বেরুতেন, কিন্তু সেই মৃগয়াকে রবীন্দ্রনাথ কিন্তু অন্য রূপ দিলেন, প্রকৃতির সে মধ্যে একাত্ম হবার। সেখানে রাজাও আসছেন, শারদোৎসবে দেখা যাবে যে রাজাও আছে, সাধারণ ছেলে আছে, সবাই একসঙ্গে প্রকৃতিকে উপভোগ করছে। অর্থাৎ বর্ষা চলে গেছে, এখন আমাদের বেরিয়ে পড়ার,
এসব উপভোগ করা, ঋতু উপভোগ করা। কিন্তু পুজো নেই বলে আমাদের কোনো আক্ষেপ ছিল না, কারণ শান্তিনিকেতনে এত উৎসব ছিল যে এই উৎসবগুলো সব ব্যতিক্রমী, বাইরে হয় না। তাই যেটা বাইরে হয় তার অভাব কিন্তু আমরা বোধ করিনি। এইটাই হচ্ছে গিয়ে কথা। সুপ্রতীক, অনেকটাই একই কথা বলবো, তবে আমি তো শান্তিনিকেতনের কি বলবো, আমি পড়তে গেছি, কিন্তু ওখানে আমার তো জন্ম নয়, যার জন্য আমার জন্মস্থানে দুর্গোৎসব খুব ধুমধাম করেই হয়, যার জন্য পুজোর ছুটি হিসেবে সেই দুর্গোৎসবের সময়টা আমি আমার বাড়িতেই কাটাতাম। আর শান্তিনিকেতনের শারদোৎসব পর্যন্ত আমরা থাকতাম, তো যার জন্য শান্তিনিকেতনের উৎসবের যে বৈশিষ্ট্য সেটাও একটা যেরকম আমাদের আনন্দ দিত, তার পাশাপাশি আমরা যখন দুর্গোৎসবের সময় বাইরে থাকতাম আমরা সেটাও সমানভাবে এনজয় করতাম। মানে দুটোর জায়গায় ঠিক আছে। একটা উৎসবের কথা বলা হলো না, হ্যাঁ, সেটা হচ্ছে আনন্দ মেলা। সেটা কিন্তু সুপ্রতীক, হ্যাঁ, মনে রেখো, ওটা কিন্তু বাইরের উৎসব নয়, ওটা ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করে। হ্যাঁ, ওরাই স্টল দেয়, নাটক করে, তাৎক্ষণিক কবিতা লেখে, ছবি আঁকে, আনন্দ করে। সাধারণত মহালয়ার দিন ওটা হয়েই তারপরে ছুটি হয়ে যায়। হ্যাঁ, তো সেই আনন্দ মেলাটা কিন্তু আমরা কিন্তু আলোচনা করিনি, আলোচনা করিনি। এবং সেটা কিন্তু কেউ একদিক থেকে আলোচনা করেন বোধহয় না। এই আনন্দ মেলাও খানিকটা ওই দুর্গোৎসব ইত্যাদি প্রভৃতি নিয়ে যে একটা বিরাট উৎসবের বাজনা বেজে ওঠে সমস্ত পশ্চিমবাংলার আকাশে বাতাসে, সেটারই পরিপূরক হয়তো, বা একটা আগমনী বলা যায়, আগমনী, যেটা আবাহন করে নিয়ে আসে আবাহন উৎসবের করে দিনে। নেওয়া হচ্ছে, আর তাই তার নাম আনন্দ মেলা। একটা কথা শোভন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে 113 বছর ধরে পৌষ উৎসব, পৌষ মেলা হয়ে আসছে, যে এই 113 বছর কি নিরবিচ্ছিন্নভাবে হয়েছে, না কখনো ছেদ পড়েছে, কখনো বন্ধ হয়েছে? এটা অনেকেই জানেন না যে 2 বছর কিন্তু মেলা বসেনি। প্রথম হচ্ছে 1943-এ এবং দ্বিতীয়বার হচ্ছে 1946-এ। অর্থাৎ রবীন্দ্রনাথের জীবৎকালে মেলা নিরবচ্ছিন্নভাবে হয়েছিল। রবীন্দ্রনাথ 1941-এ মারা যান, 43-এ মেলা বসেনি কি দুর্ভিক্ষের 50-এর কারণে? মন্বন্তরের হ্যাঁ, জন্য। জি। এই আকালে আর মেলার যে একটা আনন্দ সেটা কেউ পালন করেননি, অনেকটা শোকের মতো। 46-এও শোকাবহ যে দাঙ্গা। ডাইরেক্ট অ্যাকশন, দাঙ্গার জন্য মেলা বসেনি, তখন কিন্তু আনন্দের সময় নয়। এই কারণে এই 2 বছর 43 এবং 46-এ মেলা বসেনি, কিন্তু পৌষ উৎসব যেটা আনুষ্ঠানিক উপাসনা, যেটা সবার শান্তির জন্যে, মঙ্গলের জন্যে, ভ্রাতৃত্বের জন্যে, সেগুলি হয়েছিল। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথের জীবিতকালে মেলা কোনোদিন বন্ধ হয়নি। মৃত্যুর পর এরকম দুটো ভয়ঙ্কর, দেশবাসীর পক্ষে ভয়ঙ্কর দুর্বিষহ যে দুঃখের কারণ যে দুটি ঘটনা, একটা 50-এর মন্বন্তর বা 43 সালের মন্বন্তর, আর একটা দাঙ্গা 46 সালের, তার জন্যই বন্ধ হয়েছে। এই প্রসঙ্গে একটা জিনিস মনে হচ্ছে আমার, রবীন্দ্রনাথের প্রয়াণ যে দিবস, সেটাকে উপলক্ষ করে কি শান্তিনিকেতনে কোনো উৎসব হয়? হয়, তবে রবীন্দ্রনাথের প্রয়াণকে উপলক্ষ করে নয়, রবীন্দ্র স্মরণ হিসেবে হয়। সপ্তাহব্যাপী প্রত্যেকদিন সন্ধ্যায় এক একটি অনুষ্ঠান হয়, সেখানে কখনো গানের অনুষ্ঠান হয়, কখনো বক্তৃতার হয়, অর্থাৎ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কিছু কিছু অনুষ্ঠান হয়, একটা স্মরণ হিসেবে সেটা হয়ে থাকে। সেটাকে ঠিক আমি উৎসব বলবো না, স্মরণ। আমাদের এই অনুষ্ঠানে তোমার আকাশ তোমার বাতাসে একদিন শর্মিলা রায় প্রমু এসেছিলেন অতিথি হয়ে। তিনি একটি ঘটনা বলছিলেন যে জাপানে তিনি যখন গিয়েছিলেন, একটি সভায় অনেকেই শান্তিনিকেতন থেকে উপস্থিত ছিলেন, এবং সভার শেষে যখন উনি আমাদের শান্তিনিকেতন এই গানটি শুরু করেন, তখন সভাস্থ সকলেই উঠে দাঁড়িয়ে সেই গানে যোগ দেয়। এটা শান্তিনিকেতনের আশ্রম সঙ্গীত বলি তো আমরা জানি, আমাদের শান্তিনিকেতন। এটা কিভাবে, উনি কি এটা বিশেষ করে আশ্রমের জন্যই রচনা করেছিলেন? এটা আমাদের আবেগের সঙ্গে জড়িত। আমরা যেথায় মুড়ি ঘুরে সে যে যায় না কবু দূরে, মোদের প্রাণের মাঝে
যে তার বাধা রয়েছে, সেজন্য আমিও দেখেছি বিদেশে যখনই আমরা সমবেত হয়েছি সেখানে কখনো বিশ্বভারতী হয়েছে, রিইউনিয়ন হয়েছে, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে আমি দেখছি বিশ্বভারতী রিইউনিয়ন হয়েছে, আমারও থাকার সৌভাগ্য হয়েছে, সেইখানে আমরা এই গানটা গেয়েছি। অর্থাৎ গানটা আমাদের ঐকাত্যের একটা প্রতীক হয়ে গেছে। অনেকের সঙ্গে 50 বছর পরে দেখা হচ্ছে সমবেতভাবে, তখন গান গাইবার মধ্যেও একটা যে ঐকাত্যের আনন্দ আছে, এটা বোধহয় ঠিক বাইরে বোঝানো যাবে না। ওটা আশ্রম সঙ্গীত মানে আমাদের সবার প্রাণের কথা, আমরা যে সবাই এক, এই ব্যাপারটাই। আর শান্তিনিকেতনে এখনও এবং কলকাতাতে এবং যেখানেই আমরা যারা শান্তিনিকেতনের প্রাক্তনীরা সমবেত হই 5-7 জন যদি, কিন্তু আমরা কিন্তু সব শেষে কিন্তু এই গানটা গেয়ে থাকি আমাদের ঐকাত্যের কথা স্মরণ করবার জন্য। আচ্ছা, এখানে তো অনেক মানুষ সমাগত হননি, আশ্রমিক বা প্রাক্তন আশ্রমিক, কিন্তু অন্তত আপনারা দুজন আছেন, আপনারা দুজনে এই আশ্রম সঙ্গীতটা শুরু করে দিন না। হ্যাঁ হ্যাঁ, করো, তুমি আরম্ভ করো। চলুন একসাথে করি। হ্যাঁ হ্যাঁ। শান্তিনিকেতন আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন আমাদের, সব হতে আপন আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন।